আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আটলান্টিক কাউন্সিলও যে রায়কে বলছে নাইদার ফেয়ার নট জাস্ট, বা স্বচ্ছ নয়, ন্যায় বিচার তো নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোনো সংগঠক ভাববার কোনো কারণ নেই। শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। এখন এই রায়ের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শত্রু মিত্র সকল পক্ষই। আমার বিশ্লেষণ কি বলছে জানেন? আসুন সেটাই জানার চেষ্টা করি যে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের হাতে কোন সে ভয়ঙ্কর অস্ত্রটি ডক্টর ইউনূস তুলে দিয়েছেন, আর দেশের ভেতরে আওয়ামী লীগের নীরব সমর্থকদেরও কিভাবে তিনি রাস্তায় নামিয়ে এনেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হবে এটা জানাই ছিল। সে অনুযায়ী সবকিছু এগুচ্ছিল জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে। এমনকি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী তিনিও এই ফাঁসি চেয়েছিলেন। শুরুতে অনেক অভিনয় করে গেছেন, কিন্তু প্রতিবারই ধরা খেয়ে আসছিলেন। শেষ দিন এসে তো নিজের উল্লাস আড়াল করতে পারেননি। এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার যেসব কথোপকথন ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ, সেগুলো নিয়ে আর বলছি না। শেখ হাসিনা নিজেই বলেছেন যে আইসিটির এই রায় নিয়ে আমি মোটেও চিন্তিত নই। এমন আরো অনেক রায় সামনে আছে, প্রতিটি রায়ে একই পরিণতি ঘোষিত হবে ট্রাইব্যুনাল থেকে, এটা বলা যায় আগে থেকেই। আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে। এমনকি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও এই রায়ে এক প্রকার খুশি হয়েছে, কারণ যা হতোই, যা ঠেকানো যেত না, যে রায় চিন্তা করেই ছিল আগে থেকে লেখা হয়ে গেছিল, তা তো ঘোষণা হয়ে যাওয়াই ভালো নয় কি? কারণ আদালতের এই ঝামেলা শেষ হয়ে গেলে তারাও, মানে আওয়ামী লীগও কিছুটা নির্ভর হয়ে যাবে। তারাও জানেন যে প্রতি রায়ে আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা। এটা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে না পৌঁছিয়ে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসেবে এই রায়গুলো ব্যবহৃত হবে। রায়ের পর প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে এই বিচার ছিল বহু শক্তির বহুদিনের অপেক্ষার ফল। অন্তর্বর্তী সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের ঊর্ধ্বে কেউ নন, কিন্তু তার বিরুদ্ধে যখন শ্রম আদালত, কর ফাঁকি আর অর্থ পাচারের মামলা চলছিল, তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ, হাজারে হাজারে, শয়ে শয়ে ব্যক্তিবর্গ তার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছিল। 100 নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমসে। নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয়। শতাধিক নোবেল জয়ীর বিবৃতি যে বিজ্ঞাপনে ছাপা হয়েছিল, তখন আইন ম্যাটার করেনি, আজ করছে। এটাই মানে হচ্ছে ডক্টর ইউনূস, এটাই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন। এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা টিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করে তো কোনো লাভ নাই, কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না। বিশ্ববিবেক অন্ধ থাকে এসব সময়ে। জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট। তারা বলেছে বহু বছর পর তাদের কলিজা ঠান্ডা হয়েছে, কারণ তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ফাঁসির রায় একদিনের জন্য তারা ভুলতে পারেনি। সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসেবে দেখছে, মানে শেখ হাসিনার রায়কে। বাংলাদেশের ভেতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিফলন, এবং সেই প্রতিফলন হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো দেখা। কারণ হচ্ছে শেখ হাসিনা তাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছেন, অথচ তারা ছিল যুদ্ধাপরাধী, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি। শুধু বিপক্ষ শক্তি তো নয়, তারা এই বিপক্ষ শক্তিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, এগুলো প্রমাণিত সত্য ছিল। পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে। পাকিস্তান বলছে 1971 সালে শেখ মুজিবুর রহমান তাদের কাস্টডিতে থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে, কিন্তু আজ তার কন্যাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তানপন্থী শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে। এই ব্যাখ্যা পক্ষপাতদুষ্ট মনে হতে পারে, কিন্তু তাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্মৃতিতে গভীর প্রভাব ফেলেছে, তা তো অস্বীকার করা যায় না, তাই না? পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে, এই আদালতের এখতিয়ার আদৌ ছিল কি? যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত।
সেখানেই হঠাৎ করে জুলাই আগস্টের রাজনৈতিক সহিংসতা, নাশকতা, গুম, দাঙ্গা সবই ঢুকিয়ে দেওয়া হলো। সংসদ অকার্যকর, নতুন আইন নেই, শুধু একটি অস্থায়ী অধ্যাদেশ যা ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে। অর্থাৎ আজ যে রায়ে এত হইচই, কাল তা আইনগতভাবে অস্তিত্বহীন হয়ে যেতে পারে। এই বিচারটাই অনেকের চোখে রাজনৈতিক হিসাব নিকাশের অংশ, আইন নয়। ক্যাঙ্গারু কোর্ট মন্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে, কিন্তু বাস্তবিকই যে আদালতের প্রক্রিয়া, গতি, সাক্ষ্য গ্রহণের মান সবই বহু প্রশ্নের জন্ম দিয়েছে এবং কোর্টটাকে আন্তর্জাতিকভাবে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করা যায় সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আটলান্টিক কাউন্সিলের মতো সংস্থাগুলো বলে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রায় কি কার্যকর হবে? আমার মতে উত্তর খুব সোজা, হবে না। শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন, তাকে ফেরত দেওয়া ভারতের রাজনৈতিক বাস্তবতা নয়। আর তিনি দেশে ফিরলে তাকে স্পর্শ করাও বর্তমান ক্ষমতার পক্ষে অসম্ভব ব্যাপার। কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এমন এক প্রতীক রূপে এখন আছেন যার বিরুদ্ধে দণ্ড কার্যকর করা কোনো সরকারই টিকিয়ে রাখতে পারবে না, কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। ফলে রায়টি রাজনৈতিকভাবে বড়, কিন্তু বাস্তবিকভাবে প্রভাবহীন। এটাই এখনকার প্রধান বিশ্লেষণ। এই যে মৃত্যুদণ্ড, সমালোচকরা বলছেন এটা এক ধরনের কাগুজে ফর্মালিটি, এটি বিচার নয় বরং একটি রাজনৈতিক প্রকল্পের অংশ। শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখা, দলকে কোণঠাসা করা, সাংগঠনিক শক্তিকে দুর্বল করা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এই লক্ষ্যেরই ধারাবাহিকতা। কিন্তু বাস্তবতা হলো এর বিপরীতে আওয়ামী লীগকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে যেখানে তাদের পিছু হটার আর কোনো জায়গা নেই। এই যে উল্টো তাদের আরো সংগঠিত, আরো সংঘবদ্ধ, আরো প্রতিরোধী করে তুলতে পারে এই রায়, এমন বিশ্লেষণ তো এখন জোরালো হচ্ছে, রাজপথে দেখা যাচ্ছে। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে 16-17 বার তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। এ কথাটি আমরা ভুলে যাই, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আবারও। 21শে আগস্টের গ্রেনেড হামলার চেয়েও 5 আগস্টের ঘটনাকে অনেক ভয়াবহ মনে হয় আমার কাছে। এখন যখন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত, তখন তার রাজনৈতিক প্রতিকত্ব আরো গভীর হবে। এটা আপনার মনে হয় না? আমার মনে হয়। কেউ কেউ বলছেন তাকে রাজনৈতিকভাবে মাঠ থেকে সরানোর যে চেষ্টা চলছে তা উল্টো তার প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। শেখ হাসিনা একজন ধর্মভীরু, আল্লাহ বিশ্বাসী মানুষ। তিনি বলেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য নয়। এতবার এত হামলার পরে তিনি বেঁচে আছেন এই অবৈধ রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড ভোগ করার জন্য? নিঃসন্দেহে নয়। নিশ্চয়ই শেখ হাসিনার বিশ্বাস মতো এবং আপনাদের সকলের বিশ্বাস মতো আল্লাহ তাকে হেফাজত করবেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল, কিন্তু এবার একদম এই প্রশ্ন একটা বড় পরিসরে চলে এলো। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কথা বলার ধরন, আদালতের কক্ষে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য, সব মিলিয়ে অনেকে বলছেন যে একটি মামলাকে মিস ট্রায়ালে পরিণত করার জন্য যত শর্ত প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান। আরো বড় প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের নরঘাতকদের কেউ কেউ মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে আরামসে থাকছে। সে বাস্তবতায় আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড অনেকের কাছেই নিছক রাজনৈতিক নয় বরং সাংগঠনিকভাবে পরিকল্পিত পদক্ষেপ। বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে আপনি ছেড়ে দিবেন, আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বড় শক্তি এবং যারা বাংলাদেশকে স্বাধীন করেছে যাদের নেতৃত্বে, তাদের নেতাকে আপনি ফাঁসি দিবেন? এত গুড় কি আছেন? এত গুড় আছেন না। যারা স্বাধীনতার প্রশ্নে সংবেদনশীল তাদের যুক্তি হচ্ছে ৭১-এর আদর্শের ধারাবাহিকতায় শেখ হাসিনা ছিলেন একটি রাজনৈতিক স্তম্ভ, তাকে সরানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তিকে দুর্বল করার চেষ্টা প্রকট হয়েছে। জুলাই আগস্টের ঘটনায় যে রাজনৈতিক প্রকল্প তৈরি করা হয়েছিল এই রায় তারই এক্সটেনশন, এমন অভিযোগ আমি করছি এবং এটা জোরালো একটা অভিযোগ। বিবিসির বিশ্লেষণে বলছে যে এই রায় শেখ হাসিনার ভবিষ্যৎ নেতৃত্বকে সীমাবদ্ধ করে দেবে কিনা সেটা দেখার বিষয়। আমি একমত নই তার সঙ্গে। তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা, দলের উপর নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা, তাকে ফেরত পাঠানোর চাপ, সব মিলিয়ে আগামী দিনগুলো হয়তো অত্যন্ত রাজনৈতিক উত্তেজনায় ভরা হবে, কঠিন হবে। তবে আওয়ামী লীগ বারবার বলছে যে নেতৃত্বের প্রশ্নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এই অবস্থায় তারা যে একটি নতুন আরো কঠিন কৌশলের পথে যাবে তা তো অনুমান করা কঠিন নয়। আওয়ামী লীগের রাজনীতি যারা জানেন তারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী দলে, আওয়ামী লীগ সবসময় সক্রিয়, বিরোধী দলে আরো বেশি শক্তিশালী।
সেই শক্তি আওয়ামী লীগ দেখাবে না। এই রায় নিয়ে বিএনপি জামায়াতপন্থী রাজনীতিতে প্রশান্তি দেখা গেলেও আওয়ামী লীগের ভেতরে আগুন জ্বলে উঠেছে। দলটি নিষিদ্ধ, নেতৃত্ব অনুপস্থিত, মামলা হাজারে হাজারে লাখ লাখে। এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই, আর লড়াই মানে ফিরে আসা। এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরো শক্ত প্রতীকে পরিণত হয়েছে, এটাই সত্য। আওয়ামী লীগের রাজনীতি এখন এমন এক কাঠামোর উপর দাঁড়ানো যাকে নাকি সরকারের চেয়ে বিরোধী দলে ভালো মানায়, একটু আগে যে কথা বললাম। তো সেই আওয়ামী লীগকে কোণঠাসা করতে করতে এখন এনে ফেলে দেওয়া হলো একেবারে এমন জায়গায়, এখান থেকে শুধুই ঘুরে দাঁড়ানো যায়, পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই। জায়গায় রাখেনি ইউনূস এবং জুলাই সন্ত্রাসের সঙ্গীরা। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তাদের নেতা শেখ হাসিনা এমন এক স্থান দখল করে আছেন যে তারা তাদের নেতার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, জীবন দিতে পারে, প্রয়োজনে পরিবার পরিজন সবকিছু ত্যাগ করতে পারে। সবচেয়ে বড় কথা হলো দলটি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই দলটির কর্মী সমর্থকদের জন্য সরল রাজনীতি বলে তো কিছু অবশিষ্ট রাখেনি এই জুলাই সন্ত্রাসীরা। ফলে দলটিকে বেছে নিতে হবে মৃত্যুর পথ, কারণ সে পথেই লেখা আছে তাদের বেঁচে থাকার মন্ত্র। আজকের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে। দল হিসেবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি, নিশ্চিতভাবেই তাদের নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পর থেকে এই দলের নেতাকর্মীরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে। উপায় তো নেই, তাই না? শেষের শুরু বোধহয় একেই বলে। দর্শক, আপনাদের ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটার কথা মনে আছে, অথবা ছবিটা? সেই ছবিতে বইটা লিখেছিলেন মেরি শেলি। 1818 সাল মতান্তরে 1831 সালে এই উপন্যাসটা তিনি লিখেছিলেন। তিনি একজন বিজ্ঞানীর উপন্যাসে তিনি একজন বিজ্ঞানীর চরিত্র করেছিলেন, বর্ণনা করেছিলেন, যিনি একটা যন্ত্র বানিয়েছিলেন। সেই যন্ত্রটা হচ্ছে একটা পাশবিক যন্ত্র। সেই যন্ত্রটার হাতেই একদিন তার মৃত্যু হয়। এখন এই ফ্র্যাঙ্কেনস্টাইনের সঙ্গে কার তুলনা করেছেন জানেন? আর কে তুলনা করেছে শুনলে অবাক হয়ে যাবেন। ফ্র্যাঙ্কেনস্টাইনের সঙ্গে ডক্টর ইউনূসের তুলনা করেছেন স্বয়ং খলিলুর রহমান। এটা তিনি যেমন আমেরিকায় এনএসএ আমেরিকার গোয়েন্দা প্রধান, এনএসএ আমি বলবো না, গোয়েন্দা প্রধান সকল প্রতিষ্ঠানের তুলসী গ্যাবার্ডকে যেমন বলেছেন, তেমন তিনি আমাদের যিনি এনএসএ অজিত দোভালকে একই কথা বলেছেন। গতকালকে তাড়াহুড়ো করে অজিত দোভালের সঙ্গে দেখা করার জন্য তিনি একবার দিল্লি চলে আসেন। আজকে তার আসার কথা ছিল, কালকেই তিনি ঢাকা পৌঁছেছেন। এর আগে কাতার থেকে তিনি গেছিলেন ওয়াশিংটন ডিসি। সেখানে গিয়ে তিনি তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেন এবং তুলসী গ্যাবার্ডের সঙ্গে কথাবার্তা বলেন। তুলসী গ্যাবার্ডের সঙ্গে কি কথাবার্তা হয়েছে সে তো আর আমরা জানতে পারবো না। এগুলো যদি বলা হয় তাহলে পরে মিথ্যে কথা বলা হবে। তার সঙ্গে যখন খলিলুর রহমানের যখন কথা হয়, যেটুকু কথা ফিরে এসে খলিলুর রহমান তার দায়িত্ব ছিল অজিত দোভালকে ব্রিফিং করা। এখন অজিত দোভালকে যখন তিনি ব্রিফিংটা করেন, সেই সময়তে তিনি এই উপমাটি ব্যবহার করেন। এখন উপমাটা ব্যবহার করছেন কেন? কারণ এই যে খলিলুর রহমান, তিনি এনএসএ ছিলেন, আমাদের এখনো পদাধিকার বলে এখনো তিনি এনএসএ, কিন্তু এনএসএর কাজটা কিন্তু রেগুলারলি উনি করছেন না। উনি খুব অপমানিত হয়ে উনি ফিরে চলে গেছিলেন। উনি চলে গেছিলেন নিউ ইয়র্ক থেকে, সেখান থেকে কাতার থেকে আবার ওয়াশিংটন ডিসি হয়ে তিনি ঢাকায় এসছেন। ঢাকায় এসে তিনি ইউনূসের সঙ্গে দেখা করেছেন। দেখা করে তুলসী গ্যাবার্ড যে প্রস্তাবগুলো ইউনূসকে দিয়েছে সেই প্রস্তাবগুলো নিয়ে উনি বলে দেন, আলোচনা করেন। আলোচনা করে তার মতামত নিয়ে তিনি চলে যান একেবারে সোজা আমাদের নয়াদিল্লিতে। এখানে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে তিনি দেখা করেন।
গতকালকে একটা রাত্রিবেলার শর্ট মিটিং হয়েছে, আজকে সকালবেলা আর একটা মিটিং হয়েছে, মোট দুটো মিটিং হয়েছে। এখন মিটিং এর বিষয়বস্তু আমি এখনো পুরো জানতে পারিনি, তবে যেটুকু জেনেছি যে আমেরিকা বলেছে ইউনূসকে স্টেপ ডাউন করতে, যে আপনার অনেক হয়েছে, এখন আমরা আপনার পেছনে অর্থ খরচ করব না, আর আপনি যা করেছেন দেশ জঙ্গিবাদে ভরে গেছে, আপনি স্টেপ ডাউন করুন, ক্ষমতা আপনি দিয়ে দিন রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, অথবা তিনি যে প্রধানমন্ত্রী আছেন, নির্বাচিত প্রধানমন্ত্রী আছেন, তাকে ডেকে পাঠাবেন, ডেকে পাঠিয়ে তিনি ক্ষমতা তার হাতে দিয়ে দেবেন। এটা গিয়ে আপনি বোঝান, আমাদের তরফ থেকে তাকে বোঝান। খলিলুর রহমান তাকে বলেছেন, সেখান থেকেই জানা গেল যেটা অজিত দোভালকে গল্পটা কথাটা বলেছেন। খলিলুর রহমান তাকে তখন তুলসী গ্যাবার্টকে বলেন যে আপনারা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে ফেলেছেন, এই ফ্র্যাঙ্কেনস্টাইনকে এখন আর থামানো যাবে না, বাঘ এখন রক্তের স্বাদ পেয়ে গেছে, এই আর আজন্ম যতদিন বেঁচে আছে সেই ক্ষমতা ছাড়বে না। আমার যতদিন রিডিং, খলিলুর রহমান তুলসী গ্যাবার্টকে যেটা বলেছেন, আমার যতটা রিডিং, সেই রিডিং অনুযায়ী আমি আপনাকে বলছি, উনি যতদিন বেঁচে থাকবেন উনি ক্ষমতা ছাড়বেন না। ফলে আপনারা যতই অনুরোধ উপরোধ করুন না কেন, আমি যতই তাকে গিয়ে বলি না কেন, তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন। তখন উনি বলেছেন ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি এই কথাটা গিয়ে আপনি অজিত দোভালকে বলে দিন ভারতে গিয়ে, এবং অজিত দোভালের সঙ্গে আমি ফোনে কথা বলবো। উনি তারপরে ঢাকায় আসেন, তুলসী গ্যাবার্টের সঙ্গে কথা অনুযায়ী উনি তুলসী গ্যাবার্ট যেটা বলেছিলেন, উনি এসে তুলসী গ্যাবার্টের কথা ডক্টর ইউনূসকে বলেন। ডক্টর ইউনূস যমুনায় গিয়েছিলেন, যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে মাত্র 12 মিনিটের কথা হয়েছে। ঢুকেছেন, কথা বলেছেন, বেরিয়ে এসছেন, টোটাল সময় হচ্ছে কথা বলার সময় 12 মিনিট, মুখোমুখি যে কথাটা হয়। এখন তারপরেই উনি আর ঢাকায় আর থাকেননি, একবারে সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা ফ্লাইট ধরেছেন, ফ্লাইট ধরে উনি সোজা এতে চলে এসছেন, দিল্লি বিমানবন্দরে চলে এসছেন, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসছেন। এসে তিনি হোটেলে ওঠেন, তারপরে একটা ফোনাফুনি করে তারপরে অজিত দোভালের সঙ্গে কালকে বিকেলবেলার দিকে সন্ধ্যাবেলা বলবো না, 8:30 পৌনে 9টা নাগাদ একটা বৈঠক হয়, শর্ট মিটিং হয়। সেটা হচ্ছে ডিনার করতে করতে যে শর্ট মিটিংটুকু হয়, সেই শর্ট মিটিংটুকু হয়েছে। তারপর বিস্তারিত মিটিংটি হয় আজকে সকালবেলা 10:30টার সময়, 10:30 থেকে তারপর 11:15 অব্দি এই মিটিংটা হয়, 45 মিনিটের মিটিংটা হয়। তো সেখানেও সেই তুলসী গ্যাবার্টকে উনি যা বলেছিলেন, এখানেও অজিত দোভালকে সেই একই কথা বলেছেন। তাহলে তখন অজিত দোভালকে একটা অনুরোধ করেছেন, খলিলুর রহমান করেছেন, যে আপনারা আজ যাই করুন, অন্য কোন বিকল্প যদি থাকে আপনারা সেটা করুন, আপনারা যেরকম আপনারা পরামর্শ দেবেন, ঢাকা সেই পরামর্শ অনুযায়ী কাজ করবে বলে আমি আশাবাদী। তখন অজিত দোভাল বলেন যে আপনি বিকল্প একটা পথ বলুন, আপনি বিকল্প একটা পথ বলুন। আপনি বলছেন উনি পদ ছাড়বেন না, আমৃত্যু উনি পদে থেকে যাবেন। তাহলে এই যে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা হচ্ছে, এই দলকে আনার চেষ্টা করা হচ্ছে, ওই দলকে আনার চেষ্টা করা হচ্ছে, এইগুলো কি তাহলে সমস্ত বাজে কথা? তখন খলিলুর রহমান বলেছেন যে আমি যতটুকু বুঝেছি, আমি যতটুকু চিনেছি, এগুলো হচ্ছে তার সব আইওয়াশ। কোন রকমে একটা ঝামেলা পাকিয়ে দিয়ে তিনি কোন রকমের নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বলবেন যে এই সময় নির্বাচন হওয়া সম্ভব নয়, নির্বাচন আরো 6 মাস 1 বছরের জন্য পিছিয়ে গেল। এই পেছাতে তিনি আমৃত্যু তিনি এই ক্ষমতায় থেকে যাবেন। এই জন্যই আমি বলেছি যে আমেরিকা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে,
এই ফ্র্যাঙ্কেনস্টাইন এখন একে আর থামানো যাবে না। বাঘ এখন রক্তের স্বাদ পেয়ে গিয়েছে, বাঘ এখন মানুষ ফেগো হয়ে গিয়েছে, ফলে এখন আর আপনাদের কোনো উপায় নেই। আর প্রথম দিকে যখন ভারতের ব্যবস্থা করার কথা ছিল, দরকার ছিল, তখন কিন্তু ভারতবর্ষ ব্যবস্থা নেয়নি, ভারতবর্ষ উল্টে সাহায্য করেছে। এই কথাটা কিন্তু খলিলুর রহমান কিন্তু একদম ঠিক বলেছেন। যখন সেই সময় যখন ওই এই রুটগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, সেই সময়তে খাবার পাঠানোটাও বন্ধ করে দেওয়া উচিত ছিল, যেটা খলিলুর ইঙ্গিত করেছেন, ভারতবর্ষ সেটা করেনি। এটা আমার বরাবরের এটাও অভিযোগ, খলিলুর রহমান সেই ইঙ্গিতটাই করেছেন আজকে। মানে আমার যে কথাটা সেটা খলিলুরের মাথাতেও ছিল, খলিলুরও সেই একই কথাটাই বলেছেন। তো যাই হোক, এই নিয়ে আরো কথাবার্তা হয়েছে, বিকল্প আর কোনো পথ নেই, ফলে একটা অবশ্যম্ভাবী দিকে যাওয়ার ব্যাপার, সেটা হচ্ছে একটা ব্যক্তির জন্য দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে গেছে। এইটাকে এড়ানোর আর কোনো রাস্তা বোধহয় খোলা নেই, যেটা দরকার ছিল। মানে একটা বিকল্প রুট একটা ওপেন করার উচিত ছিল, আলোচনার মাধ্যমে সমস্ত কিছু মানে সমস্যার সমাধান করার জন্য। সেই আশাটা বোধহয় রইল না, কারণ ইউনূস কোনো মতেই ক্ষমতা চাইবে না, অ্যাজ পার খলিলুর রহমান। এটা আমাদের কথা নয়, খলিলুর রহমানের কথা। খলিলুর রহমান আগামীকাল একটা মিটিং আছে আমাদের, আজকে এবং আগামীকাল হায়দ্রাবাদ হাউসে কলম্বো কন্ট্রোলের মিটিংটা আছে, সেটা অ্যাটেন্ড করে খলিলুর রহমান তিনি আর ঢাকা ফিরবেন না, যা বোঝা গেল। তিনি সোজা হয়তো কুয়েত চলে যাবেন, এই কাতার চলে যাবেন। তা এখন যা অবস্থা গিয়ে তাহলে দাঁড়ালো, তাহলে পরে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলো আমেরিকা, এবং ফ্র্যাঙ্কেনস্টাইনকে এখন নামাতে হবে, মারতে হবে, যাই করুন না কেন, তাহলে পরে আমেরিকাকেই করতে হবে। আর বিকল্প পথ ভারতের হাতে কিছু নেই, বিকল্প একটাই আছে, সেটা হচ্ছে একটা ব্যক্তির জন্য দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ এবং একটা রাষ্ট্রের অত্যন্ত ক্ষয়ক্ষতি। ভারতবর্ষে সেরকম কিছু আসবে যাবে না, কারণ পাকিস্তান এখানে ঢুকতে পারবে না। যখন বাংলাদেশকে যখন আক্রমণ করবে, আমি বলে দেখেছি তার 12 ঘন্টা আগে ঠিক পাকিস্তান আক্রমণ হবে। পাকিস্তান আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান এত ব্যস্ত হয়ে পড়বে, ওই যে আফগানরা একই সঙ্গে আফগানরা অ্যাটাক করবে, ভারতের খেলা এটা, আফগান অ্যাটাক করবে, এদিকে তালিবানরা টিটিপির মধ্যে ঢুকে, তালিবানরা টিটিপি এখানে ঢুকে মারবে, ওদিকে বালুচ মারবে, বালুচ ব্রিগেড মারবে, বালুচ লিবারেশন আর্মি মারবে, মজিদ ব্রিগেড মারবে, সবাই মিলে মেরে পাকিস্তানকে ব্যতিব্যস্ত করে রেখে দেবে। পাকিস্তান কোন দিকে যাবে? নিজের দেশ বাঁচাবে? আর তার মধ্যে সিন্ধ আছে, নিজের দেশ বাঁচাবে, গিলগিট বালতিস্তান আছে, মানে কতগুলো ঝামেলা। তারপরে সে বাংলাদেশে এসে কি করবে? এর মধ্যে আবার একটা রাশিয়ার যুদ্ধ জাহাজ এসে এখানে সৌহার্দ্য বিনিময় করে গেল। আসলে সৌহার্দ্য বিনিময় নয়, এটা হচ্ছে একটা বার্তা দেওয়া, এটা কূটনৈতিক বার্তা, যে আমরা এই মহাসাগরীয় অঞ্চলে রয়েছি, যদি পাকিস্তান এপাশ থেকে আসে বা কোনো কারণে যদি আমেরিকান যদি আসে, যেটা 71 সালে হয়েছিল, তাহলে পরে আমরা এখানে কিন্তু রয়ে গেছি বলে ওইখানেই কিন্তু ওই 2-1 দিনের জন্য থাকবে, সৌহার্দ্য কি সব বিনিময় টিনিময় হবে। এগুলো হচ্ছে সব নাটকীয় ব্যাপার, সমস্তটা হচ্ছে সাজানো নাটক। আসল নাটকটা হবে ওই মহাসাগরীয় অঞ্চলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকা এবং অপেক্ষা করা, যতক্ষণ না পর্যন্ত যুদ্ধটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে। তবে এর ফল কি হবে আমি জানি না এই মুহূর্তে। তবে খলিলুর দেখে দিয়েছে ইউনূসকে অ্যাজ ফ্র্যাঙ্কেনস্টাইন। তাহলে আপনারা এখন ফ্র্যাঙ্কেনস্টাইনের হাতে পড়েছেন। এই ফ্র্যাঙ্কেনস্টাইনের হাত থেকে উদ্ধার পেতে গেলে কি হবে আমি জানি না, ভবিষ্যৎ কি আছে আমি জানি না। তবে বিষয়টা এখানে থেমে থাকবে না, এরপরে বিষয়টা আরো এগোবে এবং ঘটনা বহুল একটা ব্যাপার হবে। আমি আর এর বেশি আমি আর কি বলতে পারি বলুন? আমার হাতে আর কোনো খবর নেই। আমি যেটুকু পেয়েছি
কাল রাত্রির থেকে আজ পর্যন্তই সকাল পর্যন্ত যতটুকু পেয়েছি আমি আপনাদেরকে বললাম। এরপর আপনারা বুঝে নিন যে কি হতে পারে না হতে পারে। তবে হয়তো যুদ্ধ একটা অবশ্যম্ভাবী, আর নইলে আমেরিকাকে এমন কিছু একটা ব্যবস্থা নিতে হবে, যে বসিয়েছিল তাকে এমন একটা কিছু ব্যবস্থা নিতে হবে যাতে ভারতবর্ষ এই যুদ্ধটা থেকে সরে আসে, ভারতবর্ষকে মধ্যিখানে না ঢুকতে হয়। কারণ ভারতবর্ষ যদি ঢোকে তাহলে পরে ইউনুস বাঁচবে না, ইউনুস বাঁচবে না, আর আমেরিকার হাতে পড়লেও ইউনুস বাঁচবে না। ফলে আমি যেটা বলেছিলাম, ইউনুসের শেষ দিন অত্যন্ত করুণ হবে। আপনারা লিখে রেখে দিন, ইউনুসের শেষ দিন অত্যন্ত করুণ হবে। এবং আমেরিকার মাথায় যদি একবার ঢুকে যায় এই কুকুর পাগল হয়ে গেছে, সেই কুকুরকে গুলি করে মারতে হবে, তা কুকুরকে কি কোনো সময় গুলি করে আমেরিকা প্রভু মেরে দেবে। প্রভুই তো, আমেরিকা তো প্রভু, প্রভু গুলি করে কুকুরকে মেরে দেবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।